বাংলায় একটা কথা আছে, কুত্তার ল্যাজ বা কুকুরের ল্যাজ সোজা হয় না। তা আমাদের সমাজেও কিছু আছে কুলাঙ্গার, বারবার চোখে আঙুল দিয়ে তাদেরকে বোঝানো হয় যে তুমি দালালি করছো, নিজের কমিউনিটিকে ক্ষতি করছো, নিজের কমিউনিটিকে ধ্বংস করতে চাইছো, শত্রুর কাছে তুমি বিক্রি হয়ে গেছো। না, এইগুলো বলে তারা শোধরাচ্ছে না। আর আমাদের কমিউনিটির কিছু মানুষ আছে যাদেরকে গোমূত্র গোবর খাইয়ে এমন নেশার ঘোরে রেখেছে, মানে সে যা বলিবে তাই করিবে। যেমন আমাদের আব্বাস সিদ্দিকী, নওশাদ সিদ্দিকীর কিছু অন্ধভক্ত আছে, তারা ভাইজানের জন্য প্রাণ দিয়ে দেবে, কিন্তু কেন দেবে, কি কারণে দেবে সেটা জানে না। তো আমাদের শান্তনু ঠাকুরের কিছু অন্ধভক্ত তৈরি হয়েছে, যারা যে মতুয়াগণ এখন হরিচাঁদ ঠাকুর, গুরুচাঁদ ঠাকুর তাদের আদর্শ নয়। শান্তনু ঠাকুর যা বলিবে তাই, তার জন্য নদীতে ঝাঁপ দিতে বললে নদীতে ঝাঁপ দেবে, সিএর প্রয়োজন আছে বললে আছে, নেই বললে নেই। তো এই সমস্ত চার অক্ষরের গোমূত্র গোবরখোর এই কিছু মতুয়া নামধারী, এরা মতুয়া না, মতুয়া আদর্শের ধারে কাছে নেই। যাই হোক, শান্তনু ঠাকুর বাড়িতে এখন সাগরনগরে সিএ পোর্টালের অনলাইনে আবেদন করার জন্য, নাগরিকত্ব আবেদন করার জন্য সহায়তা কেন্দ্র খুলেছে। মাঝে মাঝেই খোলে, এর আগে আধার কার্ড বন্ধ হয়েছে, আধার কার্ড চালু করে দেবে বলে বাড়িতে সহায়তা কেন্দ্র খুলে ফেলেছিল। কথায় আছে ঝড়ে কাক মরে ফকিরের কেয়ামতই বাড়ে। ঝড়ে কাক মরে গেছে আর ফকির বলছে দেখো আমার মন্ত্রে নাকি মারা গেছে। তো বিষয়টা হচ্ছে এই ধরনের শকুন টাইপের, মানে শকুন কি হয় যখন যখন খরা বন্যায় মানুষ মারা যায়, মহামারীতে মানুষ মারা যায়, তখন শকুনের পৌষ মাস, মানুষের সর্বনাশ শকুনের। আর এই সমস্ত শকুন, এই শান্তনু শকুন, শকুন ঠাকুর, যাই হোক, এই শান্তনু শকুন এরা এই মতুয়া উদ্বাস্তুদের কে বিক্রি করার জন্য আরএসএস বিজেপির কাছে, আদানি আম্বানির কাছে বিক্রি করার জন্য, তাদেরকে দাস বানানোর জন্য খেলায় মেতেছেন। আমরা বারবার বলছিলাম যে সিএ 2019 আইনে মতুয়াদের বা উদ্বাস্তুদের, দেশভাগের বলি হওয়া মানুষের নাগরিকত্ব আবেদন করার কোনো সুযোগ নেই। এর মধ্যে 31,313 জন, যার মধ্যে 187 জন বাঙালি, বাকি সব পাকিস্তান থেকে আসা। 31,000-এর মধ্যে 25,000 পাকিস্তান থেকে আসা হিন্দু, বাকি বৌদ্ধ, পার্সি, শিখ এরকম আছে, কিন্তু বেসিক্যালি বাঙালি হচ্ছে 187 জন। কিন্তু এই কথাটা গত 4-5 বছরে মতুয়াদের বোঝাতে পারেনি। কিন্তু যারা মিথ্যা কথা বলেছে, মতুয়াদের বারবার বিভ্রান্ত করেছে, ভোট কুড়িয়েছে, তাদের কথা বিশ্বাস করেছে, আমাদের কথা বিশ্বাস করেনি। পাকিস্তান থেকে আসা 14 জনকে নাগরিকত্ব সার্টিফিকেট প্রদান করেছে ঢাকঢোল পিটিয়ে মিডিয়ার সামনে। আমি জানি না এইভাবে কবে সার্টিফিকেট দেয়, মানে আপনি কোনো একটা সার্টিফিকেট অ্যাপ্লাই করেছেন আর অফিসের লোকজন একদম বিশাল আয়োজন করে আপনাকে সার্টিফিকেট বিলি করবে আর কি, বিশাল আয়োজন করবে। যাই হোক, হাস্যকর ব্যাপার। কিন্তু ভোটের আগে এটা করতে হলো, কারণ অলরেডি 4 দফায় নাস্তানাবুদ হয়ে গেছে বিজেপি, ফলে নতুন করে কিছু ভোট অন্তত যদি পাওয়া যায় উদ্বাস্তুদের সুশ্রুতি দিয়ে। শান্তনু ঠাকুরও সেম খেলায় মেতেছে, দিল্লিতে দিচ্ছে, 14 জনকে দিয়েছে, তো আমি কেন কম যাই? মানে ঝড়ে কাক মরে ফকিরের কেয়ামত এবারে। আধার কার্ড বন্ধ করেছিল কেন্দ্রীয় সরকার বিদেশি ঘোষণা দিয়ে, আর সেই আধার কার্ড চালু করার জন্য নিজেই দোকান খুলে বসেছিল শান্তনু ঠাকুর। আবারও ঠিক সেই নাগরিকত্ব 2 মাস 2.5 মাস হতে চললো রুল বেরোনোর পরে, কেউ আবেদন করেনি, কিন্তু লোককে ঢাক পিটিয়ে বলেছে আমি 10,000 আবেদন করে দিয়েছি। আরে গান্ডু, 10,000 যদি আবেদন করেই থাকিস, তাহলে এই 2 মাস 2.5 মাসে দিল্লিতে পেয়ে গেল, তো এখানকার কোনো উদ্বাস্তু পেল না কেন? বিষয়টা হচ্ছে যে বারবার বলেছিলাম, জেপিসি রিপোর্ট অনুযায়ী যারা 2014 সালের 31 ডিসেম্বর আগে ভারতবর্ষে এসে ভারত সরকারের কাছে আবেদন করেছিল শেল্টারের জন্য, শরণার্থী হওয়ার জন্য, যাদের লং টাইম ভিসা দিয়ে সরকার অনুমতি দিয়ে রেখেছিল, অনলি তাদের জন্য হচ্ছে এই সিএটা। এতে ভারত সরকারের, এমনকি এই সম্প্রতি যে সিএর বিরুদ্ধে কেস হয়েছে, সেখানে সরকার পক্ষের উকিল বলেছিল যে এতে ম্যাক্সিমাম 10-40 হাজার লোক নাগরিকত্ব পাবে। এই নিয়ে কেন বিরোধীরা ফালতু কেস চিল্লামিল্লি করছে? এতে তো কোটি কোটি মানুষ পাবে, সরকার পক্ষের উকিল বলেছিল। যাই হোক, মুশকিলটা হচ্ছে বাড়িতে যে সহায়তা কেন্দ্র খুলেছে ঠাকুরনগরে, শান্তনু ঠাকুর খুলেছে এই কারণে, কারণ বিভিন্ন এলাকা থেকে অলরেডি মানুষ বুঝে গেছে যে এই সিএতে আবেদন করলেই মরবে, কারণ প্রত্যেকের রুলটা পড়েছে। আর আমাদের মূর্খ সহজ সারাসিদে এই মতুয়া সম্প্রদায়ের এই হচ্ছে একটা রোগ, তারা পড়াশুনো তো করবে না, লোকের মুখে ঝাল খায়, নিজে চাল খেয়ে দেখে না। এই রুলটা পড়লে বুঝতে পারবেন যে এই রুলের মধ্যে কত ভয়ানক তথ্য আছে। বাংলাদেশের ডকুমেন্ট লাগবে, আপনার ধর্মীয় প্রমাণ লাগবে, ধর্মীয় কারণে নির্যাতিত হয়ে এসেছেন তার কারণ লাগবে। ধর্মীয় কারণ ছাড়াই আপনি এসে থাকলে, অর্থনৈতিক কারণে এসে থাকলে কিন্তু আপনাকে নাগরিকত্ব দেবে না। যাই হোক, এরকমই নানান শর্ত, এবং শেষে আপনাকে বাংলাদেশি হিসাবে স্বীকৃতি দিতে হবে, নিজেকে ডিক্লারেশন দিতে হবে, এবং পাসপোর্ট ফরেন একটা ছাড় পেয়েছিলেন বা সরকার আপনাকে অনুমতি দিয়েছিল এখানে থাকার,
লং টাইম ভিসার, সেটাকেও স্বীকার করতে হবে। লাস্টে বলা হচ্ছে আমি যত ইনফরমেশন দেব তার মধ্যে কোনো ভুল থাকলে বা ডকুমেন্ট দেখাতে না পারলে আমার ভারতবর্ষের যে নাগরিকত্ব এখন ভোগ করছি সেটাও বাতিল হয়ে যাবে। এত শর্তের মধ্যে শান্তনু ঠাকুর বলছে না না ও সমস্ত কিছু হবে না, আমি খালি মতুয়া কার্ড দেবো তাতেই হয়ে যাবে, সেলফ ডিক্লারেশন আর মতুয়া কার্ড দিলে নাকি হয়ে যাবে। শান্তনু ঠাকুর আমি এর আগেও চ্যালেঞ্জ করেছি, আবারও করছি, ক্ষমতা থাকে উদ্বাস্তুদের, মতুয়াদের খালি সেলফ ডিক্লারেশন আর এই মতুয়া কার্ড দিয়ে নাগরিকত্ব দিয়ে দেখা। 2.5 মাস তো হতে চললো, কজনকে দিয়েছিস ভাই? ভোটে জেতার জন্য আর কত নিচে নামবি? শকুনের মতো মানে বসে আছিস মতো উদ্বাস্তুদের লাশ দেখার জন্য? এই বিজেপি RSS 19 লক্ষ বাঙালির নাম বাদ দিয়েছে আসামে, তাদেরকে নাগরিকত্ব দেওয়ার জন্য হেলদোল নেই। তাদের আধার কার্ড বন্ধ করে রেখেছে গত 5-6 বছর ধরে, তাদের আধার কার্ড চালু করার কোনো দরদ নেই। আর তারা এখানকার বাঙালি উদ্বাস্তুদের, মতুয়াদের নাগরিকত্ব দেবে? পাকিস্তান থেকে আসা লোকদেরকে দিয়েছে, বাঙালিকে দেবে না। এটুকু বোঝার জন্য রকেট সায়েন্স লাগে না। যদি নাগরিকত্ব দেওয়ার হতো তাহলে আসামের 19 লক্ষ মানুষকে দিত। যাই হোক, এই শান্তনু ঠাকুরের খপ্পরে পড়বেন না। কুলাঙ্গার শান্তনু ঠাকুর নিজের পরিবারের মানে মা সমান জেঠিমার উপর অত্যাচার করে, তার মেয়েদের অর্থাৎ নিজের বোনেদের উপর অত্যাচার করে, ঘরের তালা ভেঙে নতুন করে তালা মেরে দিয়ে তাদেরকে রাস্তায় বসিয়ে দেয়। সেই কুলাঙ্গার আপনার নাগরিকত্ব দেবে? আপনার ডেড বডি নিয়ে ব্যবসা করবে, আর হার্ট, লাংস, কিডনি এই সমস্ত বিক্রি করে পয়সা করবে, গাঁজা খাবে। তার বেশি কোনো যোগ্যতা নেই শান্তনু ঠাকুরের। নিজেকে ডাবল গ্রাজুয়েট বলে। আচ্ছা, এই পুরো রুলটাকে পড়ে একটু বাংলা করে ডিস্ট্রিবিউট করুক না যদি ক্ষমতা থাকে, বা শেষ দুটো পাতা একটু বাংলা করে মতুয়াদের একটু বুঝিয়ে দে না ভাই। ক্ষমতা থাকে একদিন লাইভ ডিবেটে আয় না, শুধু কেন্দ্রীয় প্রতিমন্ত্রী হয়েছিস, বালের মন্ত্রী হয়েছিস, একদিন লাইভ ডিবেটে আয় না। আমি এর মধ্যে দুজনকে পাঠিয়েছিলাম ইন্টারভিউ নেওয়ার জন্য, প্রশ্ন শুনে ইন্টারভিউ দেয়নি। যোগ্যতা ডাবল গ্রাজুয়েট, বালের গ্রাজুয়েট তুই। তোকে বারবার বলছি, এই আবেদনের নামে এই মানুষগুলোকে বিপদে ফেললে তার পরিণতি, হিটলারের পরিণতির কথা মনে আছে? তোর অবস্থা তাই হবে। যাই হোক, প্রত্যেকটা মতুয়া সম্প্রদায়ের মানুষকে অনুরোধ করব, এই কুলাঙ্গার শান্তনু ঠাকুরের পাল্লায় পড়ার আগে, আবেদন করার যোগ্যতা নেই, যোগ্যতা কতটুকু আছে, আপনার যোগ্যতা আছে কিনা আবেদন করার, সেটা জানার জন্য সহজ পদ্ধতি হচ্ছে এই CA পোর্টালের যে হেল্পলাইন নাম্বার 1032 অর্থাৎ 1032, এই নাম্বারে ফোন করুন। ওখানে বাংলা অপশান আছে, ফোন করে জিজ্ঞাসা করুন যে আমি এই ডকুমেন্ট আছে, আমি অমুক অমুক, বা আমার ঠাকুরদা, একদম যেটা বলবেন সত্যি কথা বলবেন। নিজের নামটা হয়তো পরিষ্কার আপনি না বললেও চলবে, ভুলভাল নাম নিয়ে ফোন করতে পারেন, অন্য নাম, নিজের নামটা পাল্টে রামের জায়গায় শ্যাম করতে পারেন, অসুবিধা নেই। ফোন করে আপনারা জিজ্ঞাসা করুন যে এই CA পোর্টালে আপনি আবেদন করার যোগ্য কিনা, কি কি ডকুমেন্ট লাগবে, এবং ওখানে জিজ্ঞাসাও করবেন এই যে শান্তনু ঠাকুর বলছে মতুয়া কার্ড থাকলে সেলফ ডিক্লারেশন দিলে হয়ে যাবে, সেটা সত্যি কিনা। ঠিক আছে, ফোন করুন। আর তারপরে এই শান্তনু ঠাকুর যে চালাকিটা করছে, এই যে আবেদন করার নামে যে ভাওতাবাজিটা দিচ্ছে, বাড়িতে দোকান খুলেছে, 500 টাকা করে ফর্ম ফিল আপ করতে লাগে, এবং এই ফর্ম ফিল আপ করতে কিন্তু পয়সা নিচ্ছে, বিনা পয়সা করাচ্ছে না, মানে দোকান খুলেছে রীতিমতো ব্যবসা। তো যাই হোক, এবার প্রত্যেককে অনুরোধ করব আরেকটা জিনিস, আমাদের যারা দর্শক রয়েছেন, আমাদের মতুয়াদের মধ্যে অনেকেই ফোন করেছিলেন কাস্টমার কেয়ারে, তার মধ্যে সব থেকে বেস্ট কল রেকর্ড যেটা, সেটা আপনাদের সামনে আমি তুলে দিচ্ছি এই ভিডিওর সাথে অ্যাটাচ করে, ওটা একটু শুনে নিন। আর প্রত্যেককে অনুরোধ করব কাস্টমার কেয়ারে ফোন করে নিন। শান্তনু ঠাকুরের খপ্পরে পড়বেন না, বাঁচার জন্য CA পোর্টালের হেল্পলাইন নাম্বার 1032 তে কল করে নিন। आपका स्वागत है। प्रेस 1 फॉर हिंदी, प्रेस 2 फॉर इंग्लिश, प्रेस 3 फॉर बेंगली, प्रेस 4 फॉर गुजराती। আপনার কলটি গুণগত এবং প্রশিক্ষণের উদ্দেশ্যে রেকর্ড করা হবে।
নমস্কার, সিএ হেল্পলাইনে আপনার স্বাগত জানাই। এবার থেকে আপনার কিভাবে সাহায্য করতে পারি? হ্যাঁ হ্যালো, আপনার আওয়াজটা ঠিক মতো শুনতে পাচ্ছি না। শুনতে পাচ্ছেন আপনি? জি। হ্যাঁ, নমস্কার স্যার, সিএএ হেল্পলাইনে আপনার স্বাগত জানাই। আমরা আর এ থেকে আপনার কিভাবে সাহায্য করতে পারি? যে আমি সিএএ তে আবেদন করতে চাই, এর এর জন্য কি কি লিগাল ডকুমেন্টস লাগতে পারে এটা আমাকে একটু বলবেন। আমি আবেদন করতে চাই বা আবেদন করব। অবশ্যই বাংলায় কথা বলছি, তার নিশ্চয়ই বাঙালি হব। হ্যাঁ স্যার, শিওর। আপনার পিনকোড স্যার? 736135। সমস্ত ডিটেলগুলো দেওয়ার জন্য ধন্যবাদ। স্যার, আপনাকে সিএ তে আবেদন করার জন্য একটা, আপনি যে দেশ থেকে এসেছেন, ফার্স্ট অফ অল তো আপনি কোথা থেকে এসেছেন স্যার? নিশ্চয়ই বাংলাদেশ থেকে এসেছি। বাংলাদেশ, ওকে। স্যার, আপনাকে বাংলাদেশের একটা ডকুমেন্ট দিতে হবে যে প্রমাণ করবে আপনি বাংলাদেশ থেকে এসেছেন। একটা আপনার ইন্ডিয়ার ডকুমেন্ট দিতে হবে যে প্রমাণ করবে আপনি ইন্ডিয়া থেকে এসে, মানে ইন্ডিয়াতে 2014 আগে এসেছেন। থার্ড, আপনার একটা অ্যাফিডেভিট লাগবে যেটা আপনি একটা উকিল থেকে করাবেন। অ্যান্ড ফোর্থ, আপনার একটা এলিজিবিলিটি সার্টিফিকেট লাগবে, মানে ধর্ম সার্টিফিকেট, যেটা আপনি কোনো পুরোহিত এবং RSMS থেকে করাতে পারেন। আচ্ছা, তো সেক্ষেত্রে আমি যে 2014 31শে ডিসেম্বর আগে যে ছাড় পেয়েছি, তো আমি তো ফরেনার অফিসে আমি তো রেজিস্ট্রেশন করিনি যে আমাকে লং টাইম ভিসা বা কিছু যেটা লাগবে সেটা দিন আমি থাকার জন্য। সেক্ষেত্রে আমি তো কিছুই করিনি, আমি জাস্ট ধর্মীয় কারণের জন্য পালিয়ে যেতে বাধ্য হয়েছি একটা পরে। আমার কাছে ওই পারের কোনো ডকুমেন্ট বলতে কিছু নেই। তো সেক্ষেত্রে আমাকে আবেদন করতে পারবো? হ্যাঁ স্যার, এই কন্ডিশনে আপনি করতে পারবেন না। মানে আপনার কাছে কোনো একটা ডকুমেন্ট হওয়া উচিত যে প্রমাণ করুক আপনি বাংলাদেশ থেকে এসেছেন। যে ওখানে ডকুমেন্ট আমাদের এই প্রোটোকলে লেখা রয়েছে সেগুলো বাদ দিয়ে আপনার কাছে কোনো আরো যদি একটা ডকুমেন্ট হলে সেটাও চলবে, কিন্তু আপনার কাছে কিছু হওয়া উচিত বাংলাদেশের। সেক্ষেত্রে তো আমি পালিয়ে আসতে বাধ্য হয়েছি। তো সেক্ষেত্রে আমি আমার প্রাণটা নিয়ে কি আমি ডকুমেন্ট খুঁজতে গিয়ে বেরিয়েছিলাম যে আমি ডকুমেন্টটা নিয়ে গিয়ে যাই, ভারতে লাগতে পারে। সেক্ষেত্রে তো আমাদের এটা প্রাণ বাঁচানোর জন্য ওটা আমি আনতে পারিনি বা আনিনি, তা আমার মতো অনেকেই আছে। আমি আপনার কথাটা বুঝছি স্যার। মানে আপনারা যেরকম এসছে সে কন্ডিশনটা ছিল না যে আপনি না জিনিসপত্র নিয়ে আসুন। কিন্তু স্যার আমাদের গাইডলাইন এটাই হচ্ছে, মানে আমাদের গাইডলাইনে লেখা রয়েছে যে একটা আপনাকে প্রমাণ দিতেই হবে। মানে আমরা কি করে বুঝবো যে আপনি বাংলাদেশ থেকে এসেছেন, সেটার একটা আপনাকে ডকুমেন্ট দিতেই হবে। তাহলে সরি স্যার, এটা ম্যান্ডেটরি হচ্ছে। প্রধানমন্ত্রী বা স্বরাষ্ট্রমন্ত্রী যে বললো যে এটা মানে কি বলবো, নিঃস্বার্থ নাগরিক আবেদন আমরা করতে যেতে পারি, সেক্ষেত্রে সেই ব্যবস্থা না করে এবার ডকুমেন্টস লাগবে যেখান থেকে এসেছি, অর্থাৎ বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান থেকে আসলে তার একটা ডকুমেন্টস মানে রাখতেই হবে বাধ্যতামূলক। ইয়েস স্যার, একটা তো আপনাকে দিতেই হবে ডকুমেন্ট। তাহলে সেক্ষেত্রে আমরা কিভাবে আবেদন করতে পারবো? তাহলে আবেদন না করলে তো আমরা নাগরিকত্ব পাবো না। আর নাগরিকত্ব না পেলে কি সেক্ষেত্রে আমার ডকুমেন্টসগুলো যেগুলো আমার কাছে আছে বর্তমানে, ইন্ডিয়ান আধার কার্ড, ভোটার ফটো, প্যান কার্ড, রেশন কার্ড ইত্যাদি ইত্যাদি, তো সেক্ষেত্রে আমরা কি এগুলো বাতিল হতে পারে বা হবে? স্যার, আমাদের কাছে এরকম কোনো গাইডলাইন নেই। আমরা এখানে শুধু আপনাকে কি কি আপনার ডকুমেন্ট লাগবে, আপনারা কিভাবে আবেদন করতে পারেন, এবং যখন আপনারা ফর্ম ভরছেন তার মধ্যে যদি কোনো প্রবলেম আসছে সেটা সলিউশন আমি আপনাকে বলতে পারি। ক্ষমা করুন স্যার, আপনার কাছে কোনো ডকুমেন্ট নেই, আপনি অ্যাপ্লাই করতে পারবেন না। আমাদের গাইডলাইনে দেওয়া রয়েছে যে একটা কোনো ডকুমেন্ট আপনার কাছে হওয়া উচিত যে প্রমাণ করুক আপনি ওই পার থেকে এসেছেন, মানে এই তিনটে দেশের থেকেই, আফগানিস্তান, পাকিস্তান আর বাংলাদেশ। মানে তিনটে দেশ এবং 6টা ধর্মের মধ্যে একটা প্রমাণ দিতেই হবে নাকি? ইয়েস স্যার। ধর্মীয় কারণ ধর্মের প্রমাণ তো এলিজিবিলিটি সার্টিফিকেট, আর এই দেশের প্রমাণ মানে আপনার কাছে কোনো একটা ডকুমেন্ট, আপনার বার্থ সার্টিফিকেট, এডুকেশন সার্টিফিকেট, আপনার কোনো জমিন রয়েছে তার দলিল, আপনার কোনো আত্মীয় ওখানে থাকেন তার থেকে আপনি করাতে পারেন। ওনার থেকে বলে দিন যে আপনি আমাকে মানে এই এভিডেন্সটা দিয়ে দিন, তাহলে আমি প্রুফ করতে পারি যে আমি বাংলাদেশ থেকে হচ্ছি, আপনার কোনো আত্মীয় যদি ওখানে থাকেন। আচ্ছা, তাহলে সেক্ষেত্রে তো হয়তো আমাদের আমাদের আবেদন করার মতো পরিস্থিতি এখন এই মুহূর্তে নেই। যদি কখনো চেঞ্জ, আইনের বাইরে তো কিছু হয় না রুল, তো সেক্ষেত্রে চেঞ্জ তো আসবেও না। তাহলে আমাদেরকে মানে আমাদের আবেদন করতেও পারবো না। তো সেক্ষেত্রে দেখা যাক কি হয় বা কি হতে পারে, তাই না? শিওর স্যার, ক্ষমা করুন, এই সময় তো আপনার মানে যা প্রোটোকল রয়েছে তার আন্ডারে আমি আপনাকে গাইড করতে পারুন। হ্যাঁ,
অবশ্যই যদি কোনো গাইডলাইন্সে চেঞ্জ আসলে তাহলে স্যার একদম আপনি অ্যাপ্লাই করুন। আচ্ছা, আর একটা জিনিস, এই মুহূর্তে এই সিএতে কতজন আবেদন করতে পারবে? স্যার তার কোনো মানে ওই নেই যে এতজনই শুধু করতে পারো, যত লোকেরা আছে যাদের যাদের কাছে ডকুমেন্ট আছে, যারা বাইরে থেকে এসেছেন সবাই করতে পারে। আচ্ছা, তার মানে আমি একটা রিপোর্টে পেয়েছিলাম, জেপিসি রিপোর্ট 2016, সেখানে বলা হয়েছে যে 31,313 জন আবেদন করতে পারবে, এর বাইরে কেউ পাবে না। অর্থাৎ যারা 2014 31শে ডিসেম্বরের আগে যারা ছাড় পেয়েছিল ফরেনার অফিসে রেজিস্ট্রেশন করে, তো সেক্ষেত্রে তারাই নাকি আবেদন করতে পারবে, যে 31,313 জন সেটা। তো সেক্ষেত্রে আপনারা বলছেন সবাই আবেদন করতে পারবে, তো তারা যারা রেজিস্ট্রেশন করেনি তারা কিভাবে আবেদন করবে? বুঝেছি, আপনার কথাটা পুরো বুঝেছি। আমি আপনাকে ক্লিয়ার করে দিই, এই যে পার্টিকুলার সিএএ সেকশন 2019 মানে জি। সরি সিএ 2019 আর সেকশন 6B আন্ডারে শুধু তারাই অ্যাপ্লাই করতে পারে যে আফগানিস্তান, বাংলাদেশ আর পাকিস্তান থেকে এসেছে। কমিউনিটির থেকে হচ্ছে হিন্দু, শিখ, পাঞ্জাবি, পারসি, जैन और बौद्ध, ঠিক আছে। আর যারা 2014 মানে 31 ডিসেম্বর 2014 আগে ইন্ডিয়াতে এসেছে, জি। আর কোনো একটা প্রমাণ আপনার কাছে হওয়া উচিত বাংলা মানে ওই দেশে যা যে প্রমাণ করবে আপনি ওখান থেকে এসেছেন। আর ইন্ডিয়ার কোনো একটা প্রমাণ হওয়া উচিত যে মানে কোনো একটা ডকুমেন্ট হওয়া উচিত যে প্রমাণ করবে আপনি 2014 আগে এসেছেন। আচ্ছা, মানে ইন্ডিয়ার তো আমার কাছে অনেক আছে, যেমন আধার কার্ড ধরুন, প্যান কার্ড ধরুন, সেগুলো তো আছে, কিন্তু বাংলাদেশের তো আমাদের কাছে এই মুহূর্তে অ্যাভেলেবেল বলতে কিছু নেই। একটা আরো জিনিস, আর আপনাকে ইন্ডিয়াতে মানে এরকম নাকি আপনি 2013-তে এসেছিলেন, ঠিক জি, আছে, জি, তারপরে 14-15 থাকলেন, তারপরে আবার চলে গেলেন, জি, তারপরে আবার 19-এ আসলেন, তারপরে আবার চলে গেলেন, আবার 24-এ জানুয়ারিতে এসেছেন, জি। তারপরে অ্যাপ্লাই করবেন না, এইরকমে না। আপনি প্রথমে 5 বছর আপনাকে মানে একসাথে ইন্ডিয়াতে থাকতে হবে। তারপরে অ্যাপ্লাই করার আগে 1 বছর মানে 2024-এ যদি আপনি অ্যাপ্লাই করছেন, জি, তার মানে 2023 থেকে নিয়ে 24 অব্দি যদি আপনি ইন্ডিয়াতে থেকেছেন, জি। তাহলে শুধু আপনি অ্যাপ্লাই করবেন, না হলে না। কেন কি 5+1 একটা প্রোটোকল এটাও রয়েছে আমাদের কাছে। আচ্ছা, আচ্ছা, বুঝতে পারলাম। ইয়েস স্যার। তো দেখা যাক কি কি করতে পারি বা কি করা করা উচিত। তো ওখানে কি স্বীকার করতে হবে আমি বাংলাদেশি বা আফগানিস্তান বা পাকিস্তান থেকে এসেছি, এটা একটা মানে মুচলেখা দিতে হবে, তাই তো? হ্যাঁ, একটা কোনো আপনাকে প্রমাণ দিতেই হবে। আচ্ছা, তা না, প্রধানমন্ত্রী এবং নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী এবং অমিত শাহ যদি এটা না করে, যদি এটা করতে পারতো যে আপনার কাছে যে কোনো ডকুমেন্ট থাকলে আপনি সিটিজেনশিপ অ্যাপ্লাই করতে পারবেন, সেক্ষেত্রে সেটা ভালো হতো। এত জটিল করে দেওয়া বিষয়টা আমার কাছে ঠিক গুরুত্বপূর্ণ মনে হচ্ছে না, মানে আমার কাছে ঠিক লাগছে না, বা আমার মতো যারা আছে অনেকেই বলছে যে এটা ঠিক হচ্ছে না, ওই ওনার মানে প্রধানমন্ত্রী এবং অমিত শাহ এই কাজটা করা ঠিক হচ্ছে না। তাহলে আমরা কি করে আবেদন করি? যদি দেওয়ারই থাকে অত, তাহলে এইরকম একটা ডকুমেন্ট বাংলাদেশ থেকে কিভাবে যারা ধর্মীয় অত্যাচারের কারণে এসেছিলাম আমরা, তো কিভাবে এটা প্রমাণ করা, এটা অসম্ভব আমাদের পক্ষে। আপনার কথাটা বুঝছি স্যার। আপনার এই কথাটা আমরা রিমার্কসে দিয়ে দেবো, যেটা আমাদের হায়ার পাওয়ার দেখতে পারুক, মানে অথরিটি পার্সনও এই কথাটা শুনতে পারুক যে আপনারা কি প্রবলেম ফেস করছেন। কিন্তু রাইট নাও স্যার আমাদের কাছে যা গাইডলাইন রয়েছে আমরা ওর অ্যাকর্ডিংলি, আপনার ক্ষমা করুন স্যার, আপনি অ্যাপ্লাই করতে পারবেন না যদি আপনার কাছে কোনো ডকুমেন্ট নেই। ওকে, ওকে। আমি আপনার আরো কোনো সাহায্য করতে পারি স্যার? না, ঠিক আছে, আর কি সাহায্য করবেন? আচ্ছা, সেই হেল্পলাইনে কল করার জন্য ধন্যবাদ স্যার, আপনার দিন ভালো হোক। ঠিক আছে।